করোনা ভাইরাসের জন্য মধ্যশিক্ষা পর্ষদ মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে উপস্থিত হয়েছে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক বের করার একটাই উদ্দেশ্য, ছাত্রছাত্রীরা যেন ঘর থেকে না বেরোয়, ঘরের মধ্যে থেকে বসে নিজের বই দেখে সেই উত্তরগুলো করে। আচ্ছা, আজকে আমি তোমাদের সামনে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণীর বিষয় ইতিহাস নিয়ে আলোচনা করব। 3টে অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছে। দেখো, 1 নম্বর কী বলেছে, ইতিহাসের ধারণা। 2 সংস্কার, বৈশিষ্ট্য পর্যালোচনা। 3 প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। কী বলেছে দেখো, নিচের প্রশ্নগুলো উত্তর দাও 3 অথবা 4টি বাক্যে। 1 নম্বর বলছে স্মৃতিকথা কীভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার হতে পারে, উদাহরণ সহ লেখো। 2 বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক, মন্তব্যটি বিশ্লেষণ করো। 3 চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে কেন ভুল বলা হবে। ক্ষয়েরগুলো মানচিত্র, তোমরা মানচিত্র দেখে বই দেখে করে নেবে। গয়েরগুলো কি বলেছে দেখো, সাময়িক পত্রিকা, আচ্ছা, বঙ্গদর্শন, সোমপ্রকাশ, বামাবোধিনী, গ্রামবার্তা প্রকাশিকা, হুতুম প্যাচের নকশা। এখানে সম্পাদকের নামগুলো লিখতে হবে, সময়কাল লিখতে হবে, আর বিষয়বস্তু লিখতে হবে। নির্ভুল তথ্য দিয়ে ফাঁকা ঘরগুলি পূরণ করো। বিদ্রোহ বা বিদ্রোহ আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, নীল বিদ্রোহ, ওয়াহাবি বিদ্রোহ, ফরাজি বিদ্রোহ, এগুলোর কি সময়কাল দিতে হবে, অঞ্চল, নেতৃত্ব, কারণ আর কি প্রভাব আলোচনা করতে। কী লিখে দিয়েছে দেখো, ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে। কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না। এবার এটা হলো কোশ্চিন, হ্যাঁ, মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চিনগুলো লিখে নেবে। এবার তোমাদের সামনে যেটা আলোচনা করা হবে সেটা হলো এর যে কোশ্চিনগুলো দেখলে সেগুলো বিস্তৃতভাবে আলোচনা করা হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন আমি চলে যাচ্ছি। কোশ্চিন অ্যান্সার, হিস্ট্রি ক্লাস 12। ঠিক আছে, কি বলেছে দেখো, প্রথম কোশ্চিন কি বলেছে দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী বিষয় ইতিহাস। আচ্ছা, 1 নম্বর কোশ্চিন বলেছে স্মৃতিকথা কীভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার হতে পারে, উদাহরণসহ লেখো। উত্তর, আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে নানাভাবে ইতিহাসের তথ্য জানা যায়। এগুলিতে কেবল সংশ্লিষ্ট লেখকের জীবনকথা জানা যায় তা নয়, এইসব বর্ণনার ফাঁকে ফাঁকে পাওয়া যায় সমকালীন ইতিহাসের নানা তথ্য। স্মৃতি পুরনো হলেও মধুর, আবার কখনো বা দুঃখের। স্মৃতির অন্তরালে লুকিয়ে থাকে মানুষের অতীত অভিজ্ঞতা, তাই লিখিত স্মৃতিকথা অথবা আত্মজীবনী হয়ে ওঠে ইতিহাসের উপাদান। উদাহরণস্বরূপ বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি, বিপিনচন্দ্র পালের 70 বৎসর, দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা প্রভৃতি আত্মজীবনী ও স্মৃতিকথাগুলি আধুনিক ভারতের ইতিহাস রচনার মূল্যবান দলিল। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কোশ্চিন কি বলেছে দেখো, তারপরে কোশ্চিন, বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহরকেন্দ্রিক, মন্তব্যটি বিশ্লেষণ করো। পাশ্চাত্য সভ্যতা ও সাংস্কৃতিক সংস্পর্শে এসে 19 শতকের বাঙালি সমাজে যে যুক্তিবাদী মানবতাবাদী আলোড়ন দেখা যায় তাকে সাধারণভাবে বঙ্গীয় নবজাগরণ রূপে আখ্যায়িত করা হলেও এর ব্যাপ্তি ছিল খুবই সীমিত এবং একান্তভাবে কলকাতা শহর কেন্দ্রিক। ইতালীয় নবজাগরণের যে প্রবল গতিবেগ, উদ্যম ও বহুমুখী সৃজনশীলতা লক্ষ্য করা যায়, কলকাতা কেন্দ্রিক বঙ্গীয় নবজাগরণে তা অনেক ক্ষেত্রেই অনুপস্থিত। শহর কলকাতার কিছু মুষ্টিমেয় ইংরেজি শিক্ষিত ব্যক্তিবর্গের মধ্যেই এই নবজাগরণ সীমাবদ্ধ ছিল, কিন্তু সমাজের বৃহত্তর নিম্নবর্গের মানুষ, কৃষক সমাজ বা মুসলিম সমাজের সঙ্গে নবজাগরণের কোনো সম্পর্ক ছিল না। এই জন্য অধ্যাপক অনিল শীল এলিটিস্ট আন্দোলন বলে আখ্যায়িত করেছেন। আচ্ছা, এরপরে আমি
নেক্সট কোশ্চেনে চলে যাব। চুয়াড় বিদ্রোহকে চুয়াড় বিপ্লব বললে কেন ভুল বলা হবে? বিপ্লব শব্দটি যে দ্রুত, আমূল ও স্থায়ী পরিবর্তনের ইঙ্গিত দেয়। 1768 থেকে 69 এবং 1798 থেকে 99 খ্রিস্টাব্দে 2 পর্বে সংগঠিত চুয়াড়দের সংগ্রামে তা অনুপস্থিত। চুয়াড়দের সংগ্রামে তাদের জীবনধারায় কোনো মৌলিক পরিবর্তন আনতে পারেনি এবং শেষ পর্যন্ত তা নিষ্ঠুরভাবে দমিত হয়। বিদ্রোহের পর সরকার জঙ্গলমহল নামে পৃথক প্রশাসনিক এলাকা নির্দিষ্ট কারণে চুয়াড় অধ্যুষিত এলাকা বহিরাগত জমিদার, ইজারাদার, মহাজন প্রভৃতি মধ্যস্থত্বভোগী শ্রেণীর অত্যাচার থেকে মুক্ত হয়নি এবং তাদের পাইকান জমি এবং চুয়াড়দের সংগ্রামকে বিপ্লব না বলে বিদ্রোহ আখ্যা দেওয়াই অধিকতর যুক্তিসঙ্গত। আচ্ছা, কোনো জায়গায় লেখা না বুঝতে পারলে আমি যেটা বলছি সেটা শুনবে, তাহলে সেটা আমার কথাটা শুনবে, তাহলে উচ্চারণটা বুঝতে পারবে। ঠিক আছে? যে নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি। আচ্ছা আচ্ছা, যে এই যে কোশ্চেনটা পড়লাম, সাময়িক পত্র বা সংবাদপত্র সাহিত্য, সম্পাদকের নাম, সময়কাল আর বিষয়বস্তু। বঙ্গদর্শন, সম্পাদক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সময়কাল 1987 হবে, যত 87 খ্রিস্টাব্দে। আচ্ছা, বঙ্গদর্শন সমকালের বাঙালির রাজনীতি, ইতিহাস, পুরাতত্ত্ব, দর্শন, বিজ্ঞান, সাহিত্য, সমাজতত্ত্ব প্রভৃতি বিবিধ বিষয়ের চর্চার দৃষ্টান্তমূলক অবদান রেখেছিল। এই পত্রিকাতে প্রকাশিত হয়েছিল বন্দে মাতরম, যা পরবর্তীকালে ভারতের জাতীয়তাবাদের সমর্থক হয়ে উঠেছিল। বঙ্গদর্শন বিষয়সূচি অনুসরণ করলে যে সময় করে বাঙালি মননের গতি প্রকৃতি অনুধাবন করা যাবে। বঙ্গদর্শনে প্রকাশিত রচনাগুলি থেকে যে সময় বাংলায় ইংরেজ সরকার ও জমিদারদের শোষণ, অত্যাচার, সামাজিক পরিস্থিতি, সাধারণ মানুষের অবস্থা, সাহিত্য, রাজনীতি, দর্শন, বিজ্ঞান, ধনতত্ত্ব প্রভৃতি সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো। সোমপ্রকাশ পত্রিকা, সম্পাদক হচ্ছে দ্বারকানাথ বিভূতিভূষণ, 1858 খ্রিস্টাব্দে। আচ্ছা, ওটাও কত হবে? 1800, তাহলে এটাও হবে 1807, এটা হবে 1887 হবে। আচ্ছা, বিষয়বস্তু, 19 শতকের দ্বিতীয়ার্ধের সোমপ্রকাশ ছিল শিক্ষিত উদারপন্থী বাঙালি মধ্যবিত্তের অন্যতম মুখপাত্র। নীলকর সাহেবদের অত্যাচারে বাংলার কৃষকদের দুরবস্থা কীরকম চরম সীমায় পৌঁছেছে সে বিষয়ে জানতে হলে সোমপ্রকাশ পত্রিকাকে ইতিহাস চর্চার উপাদান হিসাবে গ্রহণ করতে হবে। আবার বিধবা বিবাহ প্রচলন ও নারী শিক্ষার প্রসারের বিষয়ে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের ভাবনা চিন্তা কোনো পথেই চালিত হচ্ছিল সেই বিষয়ে জানতে সোমপ্রকাশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট হচ্ছে বামাবোধিনী উমেশচন্দ্র, 1863 খ্রিস্টাব্দে। আচ্ছা, 19 শতকে বাংলা ভাষায় প্রকাশিত যেসব সাময়িক পত্রে তৎকালীন সমাজের প্রতিফলন ঘটেছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল বামাবোধিনী পত্রিকা। এই সবার উদ্দেশ্য ছিল সামাজিক কুসংস্কারের বিরোধিতা করা, বাঙালি বামা অর্থাৎ নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো, নারী সচেতনা বৃদ্ধি করে তাদের অধিকার ও মর্যাদা আদায়ের যোগ্য করে তোলা, নারীদের মনের কথা তুলে ধরা, নারী জাতির স্বার্থে বিভিন্ন বইপত্র ও পত্রিকা প্রকাশ করা প্রভৃতি। বামাবোধিনী পত্রিকা সমকালীন বাংলার নারীদের অবস্থা সম্পর্কে জানাবার এক গুরুত্বপূর্ণ দলিল। নেক্সট প্রশ্ন কি বলেছে। নেক্সট, গ্রামবার্তা প্রকাশনী হরিনাথ মজুমদার, 1863। গ্রামবার্তা প্রকাশিকা যথার্থ অর্থে সমকালীন বাংলার গ্রাম সমাজের পর্যন্ত। পত্রিকার প্রায় প্রতিটি সংখ্যা জুড়েই জমি, জমিদার, কৃষক, মহাজন, নীলকর ও সংশ্লিষ্ট বিষয়ের আলোচনা থাকতো। এটা কীভাবে থাকতো একটু ভালো করে বুঝে নেবে। এটা থাকতো লেখা আছে। জমিদার নিপীড়ন, পুলিশের অসাধুতা, বিচারের নামে অবিচার, সাধারণ মানুষের অসহায়তার খবর দিনের পর দিন অসীম সাহসে ছেপেছে গ্রামবার্তা প্রকাশিকা। সাহসের কথা ছেপেছে গ্রামবার্তা প্রকাশিকা।
এই কথা বললেও চলবে, অ্যাকচুয়ালি ওয়ার্ডটা তোমরা ঠিক করে নিবে। হুতুম প্যাঁচার নকশা, কালী প্রসন্ন সিংহ 1861। 19 শতকে বাংলা সাহিত্যের যেসব গ্রন্থে বাংলার তৎকালীন সমাজের জ্বলন্ত প্রতিছবি তুলে ধরা হয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা। সমাজসেবক কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি একটি ব্যঙ্গ ব্যঙ্গ সামাজিক নকশা জাতীয় রচনা। গ্রন্থের প্রথমে ফুটে উঠেছে কলকাতার গ্রন্থের প্রথম ভাগে ফুটেছে কলকাতার ডেক পার্বণ, ছেলে ধরা, সাত পেয়ে, গরু, আর দ্বিতীয় ভাগে রথ, দুর্গোৎসব, রামলীলা প্রভৃতি আলোচনা রয়েছে। গ্রন্থটি কলকাতায় হঠাৎ ফুলে ফেঁপে ওঠা ধনী নব্যবাবু সমাজের অঙ্কিত হয়েছে, তাই বাংলা গদ্য সাহিত্যের রচনার ক্ষেত্রে হুতুম প্যাঁচার নকশা একটি গুরুত্বপূর্ণ দলিল। নেক্সট যেটা কোশ্চেন সেটা হচ্ছে বিদ্রোহ আন্দোলন। সাঁওতাল বিদ্রোহ সময়কাল হচ্ছে কত? 1855 থেকে 56 খ্রিস্টাব্দে। অঞ্চল কি বলেছে? বিহারের রাজমহল পাহাড়ের নিকটবর্তী অঞ্চল, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, মানভূম ইত্যাদি। নেতৃত্ব সিধু কানু। কারণ কি? চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলা, বিহার, উড়িষ্যা চিরস্থায়ী বন্দোবস্ত চালু হওয়ার পর সাঁওতাল অধ্যুষিত দামিনী কোহ অঞ্চলেও রাজস্ব ধার্য করা হয়। 2 কি বলছে? রেলপথ তৈরির কাজে নিযুক্ত সাঁওতাল মজুরদের কম মজুরি দেওয়া হতো ও তাদের ওপর নানা রকম অত্যাচার করা হতো। 3 নম্বর পয়েন্ট কি বলেছে? প্রথাগত আইন ও বিচার ব্যবস্থা বাতিল করে সাঁওতালদের ওপর জটিল আইন চাপিয়ে দেওয়া হতো। 4 নম্বর কি বলেছে দেখো? বহিরাগত ব্যবসায়ী ও মহাজন বা সাঁওতালদের থেকে মহাজনরা, এখানে কোশ্চেন পড়া ভুলে 4 নম্বরটা আরেকবার রিপিট করছি দেখো। বহিরাগত ব্যবসায়ী ও মহাজনরা সাঁওতালদের থেকে চড়া সুদ আদায় করা ছাড়াও তাদের অন্যভাবে ঠগাতো। দেখো এবার যেটা প্রভাবটা পড়ছি, শুনবে মন দিয়ে। এই বিদ্রোহ ছিল একটি কৃষক বিদ্রোহ এবং বিভিন্ন শ্রেণীর মানুষের সংগ্রাম। 2 এই বিদ্রোহ ভারতের ব্রিটিশ শাসনের ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছিল। 3 এই বিদ্রোহের ফলে ইংরেজ সরকার সাঁওতালদের অভিযোগগুলির যথার্থতা অনুভব করে সাঁওতালদের বসবাসের জন্য সাঁওতাল পরগনা নামে একটি পৃথক প্রশাসনিক অঞ্চল গঠন করে। নেক্সট কোশ্চিনের অ্যান্সার দেখে নেই। কি বলেছে দেখো? মুন্ডা বিদ্রোহ। সময়কাল 1899 থেকে 1900। অঞ্চল কি? ছোটনাগপুর অঞ্চল। নেতৃত্ব দিয়েছিল বিরসা মুন্ডা, গয়া মুন্ডার নেতা ছিল অন্য। দেখো মুন্ডা, এখানে মুন্ডা এটা কি হবে? 1 নম্বর মুন্ডা অঞ্চলের ব্রিটিশ ভূমি ব্যবস্থা প্রচলিত হলে মুন্ডাদের খুঁতকাটি প্রথা, যৌথ মালিকানা ব্যবস্থা বাতিল হয়ে জমিতে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত হয়। 2 মুন্ডাদের চিরাচরিত আইন, শাসন ও বিচার ব্যবস্থা ভেঙে দিয়ে নতুন ব্যবস্থা চালু হয়। 3 কি বলেছে? জমিদার ও মহাজনরা মুন্ডাদের ওপর নানা ধরনের বিশাল পরিমাণ সুদ ও করের বোঝা চাপিয়ে দিত। 4 মুন্ডা শ্রমিকদের নানা প্রলোভন দেখিয়ে নামমাত্র মজুরি বিনিময়ে আসামের চা বাগানের কাছে পাঠাতো এবং সেখানে তাদের উপর অত্যাচার চালাতো। যেটা প্রশ্ন বুঝতে পারবে না, আমি যেটা পড়ছি সেটা লিখবে। যেটা বুঝতে পারবে না আমার কথাটা মন দিয়ে শুনবে, তাহলে সেটা সঠিক বুঝতে পারবে। 1908 খ্রিস্টাব্দে ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাস করে মুন্ডাদের খুঁতকাটি প্রথা ফিরিয়ে দেওয়া হয় এবং তাদের জমি থেকে উচ্ছেদ ও বেগার খাটানো প্রথা নিষিদ্ধ হয়। 2 কি বলেছে দেখো? এই বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল স্বাধীন মুন্ডা রাজ্য প্রতিষ্ঠা। তা ব্যর্থ হলে এই বিদ্রোহ মুন্ডাদের রাজনীতিক চেতনা জাগ্রত করতে সমর্থ হয়। 3 কি বলেছে? অরণ্যের ওপর আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা করা। নেক্সট কোশ্চিন কি বলেছে দেখো? নীল বিদ্রোহ
সময়কাল 1859 খ্রিস্টাব্দে। অঞ্চল কি? নদিয়া, যশোহর, খুলনা, ফরিদপুর, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর। নেতৃত্ব কে দিয়েছিল? বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস। কারণ 1, নীলকররা এলাকা চাষের ক্ষেত্রে খাস জমিতে দূর থেকে সস্তায় শ্রমিক এনে নীল চাষ করত। 2, নীলকররা নীল চাষিকে চাষের জন্য বিঘা প্রতি 2 টাকা দাদন বা অগ্রিম নিতে বাধ্য করতে এবং ফলে চাষিরা নীল চাষ করতে বাধ্য হতো। 3, উৎপন্ন নীলের ন্যায্য মূল্য চাষিরা পেত না, তাই বংশ পরম্পরায় ধনী থেকে যেত। 4, নীল চাষ করতে না চাইলে নীলকর সাহেবরা চাষিদের ওপর নানা অত্যাচার চালাতো। 1, নীল বিদ্রোহ প্রকৃত অর্থে, আচ্ছা এটা হচ্ছে কি প্রভাব। 1, নীল বিদ্রোহ প্রকৃত অর্থেই গণসংগ্রাম। এই বিদ্রোহের মাধ্যমে সর্বপ্রথম কৃষক, জমিদার, শিক্ষিত, মধ্যবিত্ত, হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়। 2, ভারতে অর্থনীতি কৃষক বিদ্রোহের ভিড়ে নীল বিদ্রোহের সফলতা অন্যান্য বিদ্রোহকে ছাপিয়ে গিয়েছিল। আচ্ছা 2 নম্বর পয়েন্ট আমি রিপিট করে দিচ্ছি। ভারতের অর্থনীতি কৃষক বিদ্রোহের ভিড়ে নীল বিদ্রোহের সফলতা অন্যান্য বিদ্রোহকে ছাপিয়ে গিয়েছিল। অর্থনীতি আছে ওটা, তাই তো? আচ্ছা নেক্সট, ওয়াহাবি আন্দোলন 1823 থেকে 55 খ্রিস্টাব্দে। 24 পরগনা, নদিয়া, যশোহর, মালদা, রাজশাহী আর ঢাকা। আচ্ছা সৈয়দ আহমেদ তিতুমির। আচ্ছা কি বলেছে দেখো, ইসলাম ধর্মের কুসংস্কারকে দূর করে কোরআন নির্দেশিত পথে ইসলামের শুদ্ধিকরণ। 2, ধর্মীয় উদ্দেশ্যে পরিচালিত হলেও বাংলার ওয়াহাবি আন্দোলন অত্যাচারিত জমিদার, মহাজন ও নীল করদের বিরুদ্ধে পরিচালিত হয়। 3, আন্দোলনে ইসলামের নীতি আদর্শের প্রাধান্য থাকলেও মুসলিমদের সঙ্গে বহু নির্যাতিত দরিদ্র নিম্নবর্গের হিন্দুরা সামিল হন। এখানে রিপিট করে দিচ্ছি লাইনটা না বুঝতে পারলে। 3 নম্বর পয়েন্টটা, আন্দোলনে ইসলামের নীতি আদর্শের প্রাধান্য থাকলেও মুসলিমদের সঙ্গে বহু নির্যাতিত ও দরিদ্র নিম্নবর্গের হিন্দুরা সামিল হন। আচ্ছা এবার প্রভাব। ওয়াহাবি আন্দোলনে বহু হিন্দু যোগ দেওয়া এবং ইংরেজ বিতাড়ন এই আন্দোলনের লক্ষ্য হওয়ায় কেউ এই আন্দোলনকে জাতীয় আন্দোলন আখ্যা দিয়েছেন। তবে বেশিরভাগ ঐতিহাসিকের মতে এই আন্দোলন সাম্প্রদায়িকতা ছিল না। লাস্ট কোশ্চিনের অ্যান্সার, ফরাজি আন্দোলন 1837 থেকে 1905 খ্রিস্টাব্দে। আচ্ছা কোন কোন অঞ্চলে ছিল? ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, বাখরগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ, খুলনা, যশোর। আচ্ছা এর নেতৃত্ব দিয়েছিল হাজী শরীয়তুল্লাহ। 1, ইসলাম ধর্মের কুসংস্কার দূর করে কোরআন নির্দেশিত পথে ইসলামের শুদ্ধিকরণ। ভারতকে দারুল ইসলাম বা ইসলামের দেশে পরিণত করা। 3, আন্দোলনের প্রত্যক্ষ কারণ হিন্দু জমিদার কর্তৃক ধর্মীয় কারণে ফরাজিদের ওপর অতিরিক্ত ধর্মীয় কর আদায়। ফরাজি আন্দোলনে ধর্মীয় ভাব যুক্ত থাকলেও এটি মূলত ছিল বাংলার একটি কৃষক বিদ্রোহ। জমিদার ও নীল করদের বিরুদ্ধে নিপীড়িত কৃষকদের ঐক্যবদ্ধ করে ফরাজি বা তাদের মধ্যে এক সংগ্রামী চেতনার জাগরণ ঘটানো। ফরাজিদের সংগ্রাম স্বৈরাচার বিরোধী তার এক উজ্জ্বল ইতিবৃত্ত। আচ্ছা আরেকবার রিপিট করে দিচ্ছি, ফরাজি আন্দোলনে ধর্মীয় ভাব যুক্ত থাকলেও এটি মূলত ছিল বাংলার একটি কৃষক বিদ্রোহ। জমিদার ও নীল করদের বিরুদ্ধে নিপীড়িত কৃষকদের ঐক্যবদ্ধ করে ফরাজি বা তাদের মধ্যে এক সংগ্রামী চেতনার জাগরণ ঘটানো। ফরাজিদের সংগ্রাম স্বৈরাচার বিরোধিতার এক উজ্জ্বল ইতিবৃত্ত। আচ্ছা সর্বশেষ একটি কথা বলতে চাই। আচ্ছা ভিডিওটা কেমন লাগলো তার জন্য লাইক দেবে এবং কমেন্ট বক্সে জানাবে। এবং যে কথাটি বলার সেটা হচ্ছে আমার ইউটিউবে যে HALIM স্পেস SK লিখে সার্চ করবে এবং সাবস্ক্রাইব যেন অবশ্যই করবে। তাহলে তুমি নেক্সট আমি যখনই এডুকেশনমূলক ভিডিও ছাড়বো তুমি সাথে সাথে পেয়ে যাবে। এডুকেশন ভিডিও এবং চাকরির খবর এই চ্যানেলেই পেয়ে যাবে। থ্যাংক ইউ।